আলো আসছে, আসছে অন্ধকারও। প্রাচীন পাণ্ডারা আসছে ফিরে, যুদ্ধে অংশ নেবে তারাও। বিশেষ এক জন্মতিথি, দুটো রাশির মিলন বিন্দু। সেই ক্ষণে জন্মাবে সে, অন্ধকারের বিপরীতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি মিথোলজিক্যাল ফ্যান্টাসি। বইটির নাম হচ্ছে শৈল্পী, আলোককন্যার উত্থান। লেখক সুজানা আবেদিন সোনালী। প্রথম প্রকাশ মে 2023, প্রকাশনী নালন্দা। প্রচ্ছদ শওকত শাওন, পৃষ্ঠা সংখ্যা 618, মুদ্রিত মূল্য 1200 টাকা। আর জনরা হচ্ছে মিথোলজিক্যাল ফ্যান্টাসি। তো প্রথমে আমি ল্যাব থেকে বইটির কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। প্রাচীন মিশরীয় দেবতা রায়ের মন্দিরের পুরোহিত রাহটেপ, সৎ আর একনিষ্ঠ এই পুরোহিত জড়িয়ে পড়লেন এক শয়তান যাজিকার প্রেমে। ফলে জন্ম হলো তীব্র এক অপশক্তির, যার কাছে মানুষ তো দূরের কথা, দেবতারাও দিশেহারা হয়ে পড়লেন। আর তখনই ভবিষ্যৎবাণী এলো, সিংহদেবী সেকমেত জন্মাবেন মনুষ্যরূপে, বিনাশ করবেন সেই বারন্ত অপশক্তিকে। ভাগ্যের কি নির্মম পরিহাস! অপশক্তির গর্ভেই জন্মালেন সিংহদেবী, বিনাশও করলেন একসময় ন্যায়দণ্ড হাতে। কিন্তু পাপের বিনাশ কি এতই সহজ? না, যুগে যুগে পাশাপাশি অবস্থান করা আলো এবং আধার আগে ছিল, আজও আছে, থাকবে ভবিষ্যতেও, সবসময়ের জন্য। যার ধ্বংস সেফ অসম্ভব, কিন্তু সমতা হয়তো সম্ভব। আর এই সম্ভাবনাকে সামনে রেখে যুগে যুগে অভ্যুত্থান ঘটে সম্ভাবীদের। আলোককন্যা এমনই এক সম্ভবামী, যার উত্থান ঘটতে চলেছে এই আধুনিক যুগে। বর্তমান মিশরের মাটিতে না, সে আবার এসেছে ফিরে আমাদের চিরচেনা আষাঢ়ে ভেজা সবুজ বাংলায়। ছাদে থাকবে বৃষ্টি নামিয়ে আনতে পারার মতো এক বৃষ্টি যুবরাজ। আর ধর্মের লড়াই হবে অধর্মের সাথে। চেনা জানা অস্ত্রের ঝঞ্ঝনানিতে নয়, নয় কোনো বাহুশক্তিতেও। মনস্তাত্ত্বিকতা এখানে মুখ্য অস্ত্র হয়ে দাঁড়াবে সবার। কি মনে হয়, জয় হবে আলো অথবা অন্ধকারের? হুম, এখানে জয় বা পরাজয়ের হিসেব নয়, থাকবে মনস্তাত্ত্বিকতার সার্থকতা আর প্রাচীন অপ্রাপ্তির ফিরিস্তি। ধর্ম অধর্ম দুপক্ষেরই থাকবে অপূর্ণ থাকা কিছু গল্পের পূর্ণতা, জয় অথবা পরাজয়ের মাধ্যমে। এই গল্প বিষণ্ণ চোখের এক আলোক কন্যার। এই গল্প তীব্র দৃষ্টির অধিকারী বৃষ্টি যুবরাজের। বিড়াল দেবী বাস্তে তীব্র ক্ষমতা সম্রাট সম্রাজ্ঞী ওসাইরিস আর আইসিসের গল্প এটা। আছে জীবনের সমস্ত সূত্র জানা পূজারিনী নেকতার, নিঃস্বার্থ এক যুবক প্রেমিক। তো আমি রিভিউটি শুরু করছি। ভালোবাসা তো কোনো বাধা বন্ধন মানে না। আর এজন্যই প্রাচীন মিশরের এক পুরোহিত প্রেমে পড়েছিলেন এক শয়তান যাজিকার। সেই শয়তান যাজিকা ছিল অপশক্তির দেবতা সেথের পূজারিনী। সেই পুরোহিত আর যাজিকার প্রেমের কারণে জন্ম নেয় এক অপশক্তি, যার ভাবনাতীত বিনাশ করে দেওয়ার ক্ষমতা ছিল। এতই খারাপ ছিল যে সে ভাবনার অতীতও বিনাশ করে দিতে পারত। কিন্তু অন্ধকারের বিপরীতে সবসময় থাকে আলোক শক্তি। তাই দেবতারা ভবিষ্যৎবাণী করলেন, মানুষ রূপে জন্ম নেবে সিংহদেবী এবং সব অন্ধকারকে বিনাশ করবেন। তবে ভাগ্যের পরিহাসে সিংহদেবীর জন্ম হয়েছিল অপশক্তির গর্ভেই। আর ভবিষ্যৎবাণী অনুযায়ী সে অন্ধকারের অপশক্তিকে বিনাশও করেছিল। মানব জীবন চক্রের মতো, যার শুরু আছে কিন্তু শেষ নেই। আর চক্র বলে অতীত বারবার ফিরে আসে। সেই সুদূর অতীতে মিশরে যেমন সম্রাট ওসাইরিস আর সম্রাজ্ঞী আইসিসের ঘটনা ছিল, তেমনি ছিল অন্ধকার এর অপশক্তির পূজারী নেকতার। নেকতারের কথাও আমরা শুনেছি, মানে ওসাইরিস আর আইসিস এর কথা যেমন আমরা জানি, মানে মিশরের আসলে এরা এই দুজন কিন্তু অনেক মানে প্রধান দেবতাদের মধ্যে এদের একটা ভালো অবস্থান আছে। তো সেখানে কিন্তু নেকতারের কথা এসেছে, মানে সে খারাপ আর কি। হ্যাঁ, নেকতারের কথা মানে পূজারী শুনেছিলাম সেতকে তো চিনে সবাই, যে অপশক্তির যে দেবতা, তা তার পূজারী ছিল আসলে নেকতার। তো সেখানে হাথর রক্ত হয়ে রক্তের শোধ নিয়েছিল। হাথরকে আমরা সবাই জানি, হাথর হচ্ছে প্রেমের দেবী। তার ভালোবাসা হোরাস আর ন্যায়ের জন্য আপন মায়ের বিরুদ্ধে গিয়েছিল সে।
হোরাস। হোরাস হচ্ছে আইসিস আর ওসাইরিসের ছেলে এবং সেও একজন দেবতা, এটাও আমরা জানি। মানে যারা মিশরীয় পুরাণ পড়েছেন তারা কিন্তু জানেন। আর এই জন্য মায়ের বিরুদ্ধে যাওয়ার জন্য আর কি তাকে বয়ে বেড়াতে হয়েছে আজন্ম এক অভিশাপ। ধর্ম আর অধর্মের লড়াই তো সবসময়ই ছিল, অতীতের পর সেই চক্র নতুন করে আবার শুরু হয়েছে। এবার কাহিনীর কেন্দ্রস্থল হচ্ছে আমাদের বাংলাদেশ। রুবায়াত বা শৈল্পীর ছোটবেলাটা অনেক সুন্দরভাবে কেটে যাচ্ছিল। মা, বাবা আর তার ছোট ভাই এর সাথে তার দারুণ সময় কাটতো। ছোট ভাই তার জান ছিল, কিন্তু হুট করে একদিন এই সুন্দর সাজানো জীবন এলোমেলো হয়ে গেল। বদলে গেল রুবাইয়াতের বাবা। মা আর তার ছোট ভাই খুন হলো। যে বাবা তাকে আলোক কন্যা আর বৃষ্টির যুবরাজের গল্প শোনাতো, তাকেই ভয় লাগতে লাগলো রুবাইয়াতের কাছে। বৃষ্টির মা ভাইয়ের এমন করুণ পরিণতি রুবাইয়াত আসলে মেনে নিতে পারেনি। কারণ তার 7 বছর একটা বাচ্চা, সে তার তার আসলে তার আশ্রয় আসলে কি হওয়া উচিত ছিল? তার বাবা মায়ের কাছেই তো অনেক আদরে থাকার কথা ছিল তার, কিন্তু সেখানে সে বাচ্চার আশ্রয় হলো অনাথ আশ্রমে। সেখানে বন্ধুর সাথে সাথে শত্রুও মিলল। অনেক ঝড়ঝাপটা পেরিয়েও সে তার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করে যেতে লাগলো, কিন্তু তার ভবিষ্যৎটাই তো অন্যরকম। যে ভবিষ্যৎ একদিন তাকে চারপাশ থেকে চেপে ধরবে, আর সেই সাথে বদলে যেতে হবে তাকেও। আর শুরু হবে শুভ অশুভের লড়াই। ইস্তি বা শুভ্র মেডিকেল কলেজের সবচেয়ে ড্যাশিং ছেলে, যার এক ইশারায় অনেক কিছুই ঘটে যায়। ভালোবাসার সংস্পর্শে এসে কঠোর হৃদয় ইস্তির মন কোমল হয়ে যায়। ইস্তির অতীতে শুধুই একাকিত্ব ছিল, কারণ ছোট থাকতে সে তার বাবা মাকে হারিয়েছে। বড় হয়েছে একমাত্র ফুপির কাছে। সে আগে একরক্ষা আর জেদি থাকলেও তার জীবনে প্রেম আসার পর সে বদলে যায়। শুভ্র আর শৈল্পী হয়ে যায় ক্যাম্পাসের সেলিব্রিটি কাপল, কিন্তু কুনজর লেগে গেল তাদের ভালোবাসায়। বিশ্বাস আর ভরসার অভাবে সম্পর্কে ধরলো ভাঙন। কিন্তু দুজন দুজনকে মন থেকে মুছে ফেলতে পারেনি, কারণ তাদের মধ্যে আছে জনম জনমের বন্ধন। দুজনেই মনের মধ্যে আগলে রেখেছিল তাদের স্মৃতিগুলো। ডক্টর মুশতাক তানজিমের একটাই চাওয়া, সেটা হচ্ছে ক্ষমতা। তার এই চাওয়ার পথে যেই আসুক না কেন তাকেই সরিয়ে দেওয়া হবে। তাই সে তার ভালোবাসার মানুষ, তার স্ত্রী সন্তানকে হারিয়ে ফেলে। তার বিশাল লক্ষ্য হলো নিশীথ যুবরাজ হয়ে এই পৃথিবীর উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে, পৃথিবীতে কায়েম করবে অন্ধকারের রাজত্ব। আরোহা কেন বিদেশ থেকে বাংলাদেশেই ছুটে আসলো? স্বপ্নে পেয়েছে সে বার্তা, তার প্রিয় খনসমকে খুঁজে বের করতে হবে। রুবাইয়াত খুঁজে ফেরে স্বপ্নে দেখা এক কণ্ঠকে। এগুলো কি আদৌ বাস্তব? প্রাচীনকাল থেকে পৃথিবীতে বিচরণ করছে একটি ভ্রাতৃসংঘ। তাদের লক্ষ্য হচ্ছে পৃথিবী যেন শয়তানের আজ্ঞাবহ না হয় সেই ব্যবস্থা করা। আখওয়াতুল কাহিনা বা জাতিকার ভ্রাতৃসংঘ নামের এই দলটি দ্য আই হিসেবেও পরিচিত, মানে অনেকগুলো নাম আছে। তো পৃথিবীর সব জ্ঞান তারা ধারণ করে। বিশ্বাস করে পূর্ণজন্মে। প্রকৃতির 5টি উপাদান মাটি, পানি, বায়ু, অগ্নি ও আত্মা, এইগুলোর ভারসাম্য রক্ষা করে তারা। তারা যোদ্ধা, কালো জাদুর বিরুদ্ধে লড়াই করে। এমনই একটি দলের কার্যক্রম শুরু হয়েছে বিশ্বের ক্ষুদ্র একটি দেশ বাংলাদেশে। কিন্তু কেন? বর্তমান সময়ে নিজের অস্তিত্ব প্রমাণের জন্য প্রাচীনকালের এক শয়তান জাতিকা প্রস্তুতি নিচ্ছে। নরকের দুয়ার খোলা শুরু হয়ে গেছে, আর একবার এই দুয়ার খুলে গেলেই নরক থেকে পিশাচেরা চলে আসবে এই সুন্দর দুনিয়ায়, ধ্বংস করে দেবে সবকিছু। এসব থামানোর জন্য দ্য গোল্ডেন ডিস্ক অফ লাইফের খোঁজ করা হচ্ছে। শয়তানের দোসরদের থামিয়ে দেওয়ার জন্য জাতিকার ভ্রাতৃসংঘের তৎপরতা শুরু হলো। কিন্তু এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হওয়া প্রায় অসম্ভব। তারপরে মনে বিশ্বাস নিয়ে সাহসের সাথে শেষ পর্যন্ত পিশাচের সাথে লড়াই তো চালিয়েই যেতে হবে। প্রাচীন মিশরীয় পুরাণ, জাদু, অতিপ্রাকৃত শক্তি আর রহস্যের মিশেলে তৈরি উপন্যাস শৈল্পী আলোক কন্যার উত্থান। এক কথা এটাকে পুরাণের উপজীব্য ফিকশন বলা যায়। 617 পৃষ্ঠার বিশাল বড় উপন্যাসে অতীত, ইতিহাস, পুরাণ সহ জাদুবিদ্যা, কালো জাদু, জ্যোতিষবিদ্যা সবকিছুই তুলে ধরেছেন লেখিকা, সাথে জুড়ে দিয়েছেন দেশীয় প্রেক্ষাপট, যেটা উপন্যাসকে অন্যতর একটা জায়গায় নিয়ে গেছে। তবে আমি সবকিছুর সাথে এটাকে রোমান্টিক উপন্যাসও বলবো, কারণ উপন্যাসের বিশাল জায়গা জুড়ে শুভ্র শৈল্পের প্রেমের আখ্যানের বর্ণনা রয়েছে। এই উপন্যাসের পরবর্তী পর্ব আসবে, তাই শুরুর বই হিসেবে উপন্যাসের সূচনা ও বর্ণনা ধীরগতির ছিল। তবে শুরু 200+ পৃষ্ঠা শুভ্র শৈল্পের প্রেম কাহিনীতেই চলে গেছে।
তো এমনিতে রোমান্টিক কাহিনী আমার তেমন ভালো লাগে না। তো সেখানে মূল কাহিনী শুরুর আগে এত প্রেম প্রীতির বর্ণনা আমার কাছে আসলে বিরক্তি করে লেগেছে। কারণ আমার কাছে প্রেম কাহিনী এমনিতেই ভালো লাগে না। তা আমি বইটা যে কিনেছি, হ্যাঁ, মানে সেটা অ্যাকচুয়ালি তো যতদূর জানি মানে ফ্যান্টাসি শুনে কিনেছিলাম। এটা ঠিক যে প্রেম ভালোবাসা থাকতেই পারে, সব গল্পেই থাকে কম বেশি। আর সবচেয়ে বড় কথা এখানে শৈল্পী আর শুভ্র প্রেমের ব্যাপারটা অ্যাকচুয়ালি মানে বলা গুরুত্বপূর্ণ ছিল, কারণ তাদের জনম জন্মের সম্পর্ক ছিল, অনেক আগে থেকে এই ধরনের সম্পর্ক তাদের। কিন্তু তারপর আমার মনে হয় সেজন্য 200+ পৃষ্ঠা লাগার কথা না। এবং মানে 200+ পৃষ্ঠা পর্যন্ত যারা পড়বে তারা মানে যদি এরপরে না পড়ে, তারা এটাকে পিওর রোমান্টিক কাহিনী ভাববে, মানে একদম সেই প্রেম, মানে তাদের প্রেম হচ্ছে, তারা ঘুরছে ফিরছে, তারপর প্রেমে যেমন সমস্যা হয়, বিচ্ছেদ হয়, তারপর তাদেরকে তাদের মানে তাদের মধ্যে তাদের জন্য টান থাকে, মানে এরকমই সবকিছু এরকমই ছিল। তো মনে হতো কি মানে ওটা পড়লে হঠাৎ করে মনে হবে কি যে প্রেমের কাহিনী মনে হয় এটা, পরের কাহিনীগুলি আসার আগ পর্যন্ত আর কি। তো আম, মানে 200+ পৃষ্ঠার পরে, মানে তবে 200+ পৃষ্ঠার পর লেখিকা কিন্তু মূল কাহিনীতে ফোকাস করেছেন, এবং তখন গল্প দ্বিগুণ গতিতে এগিয়ে যায়। এবং তখন থেকে কাহিনী শেষ পর্যন্ত আমার পাঠক আসলে দারুণ উপভোগ করবে, কারণ এর মধ্যে অতীত, ইতিহাস, স্মৃতিচারণ, কিছু প্রশ্নের উত্তর, আবার নতুন কোনো রহস্যের সূচনা সবই উঠে এসেছে ওই 200+ পৃষ্ঠার পর থেকেই না, মানে মূল কাহিনী এবং অনেক ধরনের ঘটনা ঘটতে থাকে তখন, সুন্দর সুন্দর, যেগুলো আর কি আগ্রহ জাগা নিয়ে। তো উপন্যাসের বর্ণনার ধরন দারুণ ছিল। অতীত আর বর্তমানে ভাষার ধরন, কথার বা উক্তির ব্যবহার, দর্শনের প্রয়োগ পর্যাপ্ত এবং পরিমিত ছিল। তবে বাংলাদেশি প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত পুরাণের চরিত্রগুলোকে যে লেখিকা মিশিয়েছেন তা এক কথায় অসাধারণ ছিল। উপন্যাসের শেষটাও লেখিকা ইউনিক ভাবে শেষ করেছেন। তবে শেষে অনেক প্রশ্ন আছে যেগুলো উত্তর লেখিকা আসলে এই বইতে দেননি। হয়তো সেগুলো উত্তর পাওয়ার জন্য পরের পর্বে অপেক্ষা করতে হবে। এই উপন্যাসে অনেকগুলো চরিত্র ছিল। শুভ্র শৈল্পী উপন্যাসের মূল চরিত্র হলেও কাহিনীর প্রয়োজনে আরো অনেক চরিত্র এসেছে এই বইতে। তো আরিহা, মৃত্তিকা, নীল, নিষাদ, আবির, রূপু, রিভির মতো এক ঝাঁক সাহসী উদ্যমী তরুণ প্রাণের উপস্থিতি উপন্যাসে প্রাণের সঞ্চার করেছে। এক একজনের এক এক রকম ব্যক্তিত্ব পুরো উপন্যাস জুড়ে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে। আবার কাহিনীর মধ্যে ডক্টর মুশতাক তানজিম, অবনী, সবুজ পাথরের আংটিওয়ালা আলখেল্লা ওয়ালির মতো ভিলেন ক্যারেক্টারও ছিল, যে কারণে কাহিনীতে ভালো মন্দের ভারসাম্য ছিল। আম, অবনীর আসলে কি, অবনীর যে কাণ্ড কারখানা, মানে ওর কাণ্ড কারখানা দেখলেই না মেজাজ খারাপ লাগতো। তবে আমি মনে করি যে লেখিকা আসলে ভিলেন হিসেবে এই চরিত্রটাকে দারুণভাবে কিন্তু উপস্থাপন করেছেন। আর কাহিনী শেষে, তবে কাহিনী শেষে তার যে রূপ মানে দেখা গিয়েছিল সেটা আসলেই চমকে দেওয়ার মতো। হ্যাঁ, আমি বলবো যে এখানে লেখিকা ভিলেনটাকে মানে ভিলেন হিসেবে অবনীকে যে উপস্থাপন করেছে সেটাতে সে সার্থক। কারণ ভিলেনকে যদি আপনার ভিলেনের মানে কার্যকলাপ পরে যদি আপনার ঘৃণাই না লাগে বা অসহ্যই না লাগে তাকে, তাহলে সে কিসের ভিলেন? ভিলেন মানেই তো তার উপর আমাদের রাগ উঠবে তার খারাপ খারাপ কাজ দেখে। তো এখানে বলবো লেখিকা মানে অবনীকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আর বেলাল চরিত্রটা যে সেটাকে আমার খুব মজাদার লেগেছে। যদিও মাঝে মাঝে মনে হয়েছে সে অতিরিক্ত ভাড়ামি করে। তো অতিরিক্ত ভাড়ামিটা একটু বিরক্তিকরই, কারণ ওটা না মানে এমনিতে একটু হালকা পাতলা যদি ফান যেটা করা হয় সেটা মজাই লাগে, কিন্তু ভাড়ামি, বেশি ভাড়ামি, মানে জায়গা ভুলে দেখা যায় যে গ্যাঞ্জামের মধ্যে সে ভাড়ামি করছে, তা ওগুলো তো বিরক্তিকর। আর আরিহা চরিত্রটা পজিটিভ হওয়া সত্ত্বেও আমার কাছে ভীষণ বিরক্তিকর লেগেছে, কারণ সে মাত্রাতিরিক্ত ন্যাকা ছিল। তার আজাইরা জেদ আর ন্যাকামির কারণে কয়েকবার মানে তারা ঝামেলাতেও পড়েছিল। মানে হয় কি যে এখানে বিরতিটা লিখেছে কেন, এই ক্যারেক্টারটা পজিটিভ ছিল কিন্তু ভাই এত ন্যাকা, মানে ন্যাকামির তো একটা লিমিট থাকে। সে মানে এত জেদ, মানে তাকে একটা কিছু বললে সে শোনে না, সে তার নিজের মতোই চলতে চায়, এবং তার নিজের মতো চলতে গিয়ে সে নিজে তো বিপদে পড়ে, সবাইকে বিপদে ফালায়। হ্যাঁ, এত কিছুর বড় না, সে চেঞ্জ নাই তার কোনো। সে এই ঢংই করে, ন্যাকামি করে, জেদ করে। তো মানে বিরক্তি লেগেছে মানে যে কি ব্যাপার ভাই, একটা মেয়ে সাথে এত ছোট না যে সে কিছু বুঝতে পারছে না। হ্যাঁ, তার যথেষ্ট তার বয়স হয়েছে, সে যুবতী, মানে কিশোরী বলতে গেলে, মানে 17-18 বছরের একটা মেয়ে। হ্যাঁ, তো সেই মেয়ে তো এরকম মানে অবুঝের মতো কাজ করাটা ঠিক মানায় না তাকে। মানে সে ন্যাকামি করছে, ঝামেলা হচ্ছে, সে দেখছে এত গ্যাঞ্জাম গুঞ্জাম হচ্ছে, তারপরেও তার চেঞ্জ হওয়ার কোনো নাম নেই, সে একই রকম রয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসটা আমার কাছে বিরক্তিকর লেগেছে। তো তবে কয়েকটা চরিত্রের ব্যাপারে একটু ধোঁয়াশা রয়ে গেছে, সম্ভবত পরের পর্বে লেখিকা মানে এই ধোঁয়াশাগুলো দূর করবে। তো কিছু জিনিস আমার খটকা আছে, বা বলবো যে খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে 200+ পেজ যে মানে
আসলে শুরুর দিকে মানে কোনো জাতের ছিল না আমি বলবো, কারণ কেন, ওই যে বললাম না, যারা আমার মতো রোমান্টিক কাহিনী পছন্দ করেন না তাদের কাছে আসলেই বিরক্ত লাগবে। কারণ 200+ পেজ ধরে শুধু প্রেম কাহিনী প্রেম কাহিনী প্রেম কাহিনী। আমি বলি আরে মূল কাহিনী কখন শুরু হবে, কারণ এটা তো ফ্যান্টাসি, এখানে ফ্যান্টাসির ব্যাপারটা আসবে, মিথের ব্যাপার আসবে, কালো জাদু সব আসবে, কিন্তু খালি প্রেম কাহিনী মানে মনে হবে যে পুরো পিওর প্রেম কাহিনী। ও মানে শিল্পী আর শুভ্র প্রেম, হ্যাঁ, তাদের মধ্যে যে সমস্যা হওয়া, তারপরে তাদের একজন একজনের কথা মনে রাখা, মানে তাদের স্মৃতিচারণ এসবই রয়েছে। ওটা বললাম না যে যারা রোমান্টিক কোনো সামনের মতো পড়েন না তাদের কাছে হয়তো বিরতি রাখতে পারে, কিন্তু হ্যাঁ এরপর থেকে কিন্তু কাহিনী খুব সুন্দরভাবে এগিয়েছে। কষ্ট করে যদি পড়তে পারেন অতটুকু, তাহলে পরে কিন্তু সুন্দর মানে কাহিনীটা পাবেন, পড়তে পারবেন। আর আরেকটা জিনিস যেটা আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে যে গাল ফুলিয়ে যাচ্ছে সবাই। মানে বেশিরভাগ এখানে না, বেশিরভাগ না, আমার মনে হয় প্রায় সব ক্যারেক্টারের বেলা একবার করে এই কথাটা এসেছে যে যে সে গাল ফুলিয়েছে এবং ঠোঁট ফুলিয়েছে, কথাটাও কয়েকবার এসেছে। তা আমার একটা কথা হলো যে মানুষ কি সবসময় গাল ফোলায়? বা ধরেন মানে আপনি মন খারাপ করেছেন বা কোনো কিছু আপনার ভালো লাগে না কিছু, আপনি কি করতে পারেন, চুপ হয়ে থাকতে পারেন, হ্যাঁ, বা সবসময় মানুষ কি করে চুপ হয়ে যায় বা একটু রাগ করে, হ্যাঁ, কিন্তু গাল তো সবাই ফোলায় না। তো এখানে সবাই না গাল ফুলে যাচ্ছে, ছেলে মেয়ে সবাই নাকি গালই ফুলে যাচ্ছে। এখন কথা হলো ছেলেদেরকে অন্তত আমার মনে হয় না ছেলেরা অন্তত গাল ফোলায়, ছেলেরা রাগে করে, কিন্তু মেয়েরা হয়তো ফুলাতে পারে। কিন্তু এখানে প্রতিটা ক্যারেক্টারে বারবার খালি গাল ফুলায় গাল ফুলায়, এটা শুনতে শুনতে না আমার মানে এটা পড়তে পড়তে আমার বিরক্তি লেগেছে যে কি ব্যাপার সবাই গাল ফুলিয়ে যাচ্ছে বারবার, সেটা একটু বিরক্ত লেগেছে। তারপর আবার নন্দিতার যে ভাই ভাবি, নন্দিতা হচ্ছে শুভ্রর ফুপি। তা তাদের যে ভাই ভাবি যে যখন চট্টগ্রামে গিয়েছিল, মানে যখন তাদের হ্যাঁ, তখন নাকি সারাক্ষণ নাকি মানে ফোনে তারা কথাবার্তা বলেছে, হ্যাঁ। তা আমার কথা হলো যে এখানে দেখানো হচ্ছে যে শুভ্রর বয়স প্রায় 27-28, তাহলে অবশ্যই সে 90s-এর দিকে মানে তার বাবা মা ওই সময়কার ছিল, হ্যাঁ। তা তখন কি মানে মোবাইল মানে 90s-এর শেষের দিকে হবে, কিন্তু তখন কি মোবাইল ফোন এরকম অ্যাভেলেবেল ছিল যে সারাদিন মোবাইল ফোনে যোগাযোগ করা যাবে? আমার তো মনে হয় না। তো এই জিনিসটা আসলে মানে ঠিক ক্লিয়ার হলো না সেটা কত সালের কথা বলা হয়েছে। তারপরে আরেকটা জিনিস যেটা, যে কাহিনীটা অ্যাকচুয়ালি শুরুই হয়েছিল অপহরণের একটা কাহিনী দিয়ে। তো আমার মনে হয়েছে যে পরে মানে এই জিনিসটা না খোলাসা করা হয়নি, কে অপহরণ করলো, কোন বাসায় পালিত হলো, মানে এই জিনিসগুলি না ক্লিয়ার না। এখানে হয়তো আমি যেসব বলছি, যেসব জিনিস আমার খারাপ লেগেছে সেসব বলছি, কিন্তু হয়তো হালকা পাতলা স্পয়লার হয়ে যেতে পারে। যদি আপনাদের মনে হয় যেটা স্পয়লার হয়ে যাচ্ছে, আপনারা স্পয়লার চান না, তাহলে এই জিনিসটা একটু মানে স্কিপ করতে পারেন। কিন্তু আমি আর কি বলছি, যারা শুনেছে বা যারা আবার অনেকের আছে এগুলো শুনলেও হয়তো স্পয়লার হয় না, যেমন আমি আমি স্পয়লার পেয়ে গেলেও না আমার সমস্যা হয় না, আমি বই পড়তে পারি, মুভিও দেখতে পারি, যত আমি স্পয়লার পাই, কিন্তু আমার সমস্যা হয় না, আমার ভালোই লাগে। হ্যাঁ, ব্যাপারটা তো আগে থেকে মানে কিছুটা জানতে পারি, কারণ এখানে আমি যেসব বলছি সেটাতে পুরো বইটা তো স্পয়লার খাবে না, কারণ অনেক বড় একটা বই, কিন্তু কিছু কিছু জায়গা হয়তো স্পয়লার খেয়ে যেতে পারে, সেই জন্য আমি বললাম। আর আরেকটা জিনিস যেটা যে এই যেটা এটা তো আমি কাহিনীর মধ্যে বললাম যে তার বাবা বদলে যায়, শৈল্পীর বাবা তো শফি সাহেব, তো সে কেন চেঞ্জ হয়ে গেল, কেন তার স্ত্রী পুত্রের প্রতি সে অদ্ভুত আচরণ করলো, শৈল্পীর সাথে ঠিক আছে কিন্তু তাদের সাথে করলো, এইটা না ক্লিয়ার করেনি লেখিকা, আমি বুঝলাম না মানে এটা হঠাৎ করে কেন চেঞ্জ হয়ে গেল। আমার মনে হয় সম্ভবত এটা পরের পার্টে হয়তোবা আসতে পারে। তারপর আবার যেমন শুভ্রর চাচি কিভাবে মারা গেছে, সে মানসিক ভারসাম্যের জন্য, কিন্তু কিভাবে মারা গেছে সেটাও আসেনি। মানে অনেক কিছু নিয়ে না ধোঁয়াশা আছে। আর যে জিনিসটা এগুলো তো আছেই, আর একটা জিনিস যেটা যেটা আমার কাছে মানে কি বলবো, এটা মানে হাস্যকর বলবো না কি বলবো, বা এটা কেন হয়েছে, এটা কি প্রিন্টিং মিস্টেক? বারবার তো না, মানে এখানে কি তাদের আমার মনে হয় কি যে রস্যু যে জিনিসটা মানে রস্যুটা যখন মানে আমার মনে হয়েছে যে কয়েক জায়গায় তারা রস্যুটা না মানে লিখতে পারছিল না। ওইখানে কি হচ্ছে, রস্যুর জায়গায় না তি আসছে, মানে ত না, যেমন ইউনিককে তারা লিখেছে ইতিনিক। আমি প্রথমে বুঝতেই পারিনি, মানে ইউনিকটা তো বুঝতে পেরেছি তাও যে হ্যাঁ হতে পারে ইউনিক হবে, কারণ এখন রসুর জায়গায় তি আসছে, মানে তও না, শুধু তর সাথে আবার একটা ঋষিকারও আসছে। তো সেটা তো গেল। তারপর আরো কয়েক জায়গায় দেখলাম যে এই উয়ের জায়গায় না এই তি শব্দটা এসেছে, এবং মানে তি শব্দটাই আসে, উয়ের জায়গায় অন্য কিছু না, তি শব্দটাই আসে। আর আরেকটা যেটা শেষের দিক দিয়ে যেটা মানে যে শব্দটার মধ্যে তিটা এসেছে, আমি তো সেটা তো একদম পুরো একদম মানে প্রথমে বুঝিনি যে কি বলেছে, লিখেছে তিনিশ। আমি বলি ৩০ কি ৩০, মানে প্রথমে বুঝতে পারিনি, পরে না সেখানে একটা কথা মানে এসেছে যে এখানে ৩০ জন আছে, যদি এখান থেকে তুমি ১৫ জনকে মেরে ফেলো তাহলে ৪ জন থাকবে।
আমি বলি 15 জনকে মেরে ফেলে 4 জন তো নিশ্চয়ই 30-30-এর মধ্যে থাকবে না, তার মানে এটা 19। চিন্তা করেন 19কে 30 লিখছে, মানে এটাতে দুইটাই তো হতে পারে, কারণ 30ও তো লিখতে পারে, হয়তো রটা বাদ পড়ে গেছে, রয়ের জায়গায় ন হয়েছে সেজন্য 30, কিন্তু এই যে এখানে উ এর জায়গাটায় তি আসে সেজন্য 19 হয়ে গেছে 30। তো এই ব্যাপারটা আমার কাছে একটু বিরক্ত লেগেছে, কারণ আমি তো বলি যে বানান ভুল ভাই হয়, এটা সমস্যা না, কিন্তু একটা বানান ভুলের কারণে পুরো তো মিনিং চেঞ্জ হয়ে যায়। মানে অনেক সময় যেমন এখানে যদি ওই কথাটা না বলতো যে 30-এর মধ্যে 15 জনকে মারলে তোমার 4 জন হাতে থাকবে, তাহলে তো আমি 30ই ভাবতাম সেটাকে, মানে সেটাই মানে কাছাকাছি ছিল, 19 তো মাথায় আসতো না আমার। হ্যাঁ, তো এই জিনিসটাই বললাম যে এইরকম মানে মিস্টেকটা কেন হয়েছে যে ইউনিক হয়ে গেছে ইথেনিক, তারপরে 19 হয়ে গেছে 30। আই ডোন্ট নো মানে কেন হয়েছে, কিছু কিছু সময়, সব সময় না, কিন্তু কিছু কিছু সময় উয়ের জায়গাটায় না এই জিনিসটা এসেছে। তো এটা আমার কাছে না মানে একটু মানে হাস্য করে লেগেছে। আমি পড়তে গিয়ে আমি ভাবলাম যে আল্লাহ আমি কি ভুলভাল পড়ছি, মানে আসলে কি আমি তো ঠিকই পড়ছিলাম, কিন্তু মানে জিনিসটা পেঁচানো হয়ে গেছে দেখে আমি বুঝতে পারছিলাম না। তো রিভিউটা একটু বড় হয়ে গেছে, কারণ আমি রিভিউটা অনেক বড়ভাবে দেওয়ার চেষ্টা করেছি। বইটা বড় এবং বইটার মধ্যে না আসলে অনেক ধরনের ব্যাপার আছে, প্রেম ভালোবাসা থেকে শুরু করে মিথ ফ্যান্টাসি মানে কালো জাদু সবকিছু আছে, যে কারণে মানে মোটামুটি সব কথা বলতে গিয়ে একটু বড় হয়ে গেছে। আর আমি আমার পাঠ প্রতিক্রিয়াটা বর্ণনা করলাম, কি কি জিনিস খারাপ লেগেছে বা আমার কাছে মনে হয়েছে যে মানে একটু খটকা লেগেছে সেই জিনিস আলোচনা করলাম। আর হ্যাঁ, মানে যাতে যারা বইটা পড়তে চান আর কি তারা বুঝতে পারেন, যারা পড়েছেন তারা মিলিয়ে দেখবেন যে আমার সাথে একমত হন কিনা। আর হ্যাঁ, এই বইটার প্রকাশনের কথা যদি বলি তাহলে নালন্দা প্রকাশনীর বই। নালন্দা প্রকাশনীর বই অ্যাকচুয়ালি আমি অতটা আমার পড়া হয়নি। তো এই বইটার কথা বলবো, যে বললাম না বানান ভুল, সেটা তো বলে দিলাম কি আছে। এমনিতে কিন্তু পেজ টেজ ভালো, এবং হ্যাঁ প্রচ্ছদটা আলোককন্যা শৈল্পী আলোককন্যার উত্থান, এটা আলোককন্যা। কিন্তু একটা জিনিস আমি বলবো, এখানে না আমার কাছে শৈল্পীর ছবিটা না, শৈল্পীর যেরকম রূপের বর্ণনা দেওয়া হয়েছে সেই হিসেবে না এই ছবিটা আমার বেশি ভালো লাগেনি, কেমন জানি একটু বয়স্ক বয়স্ক লাগছে, যেটা সত্যি কথা। তা এখানে কিন্তু মেয়েটার এক পাশ কিন্তু বাংলাদেশি, আরেক পাশ কিন্তু মিশরীয়। মানে আমি যেটা বললাম না, এটা মিশর থেকে সে তো বাংলাদেশে পুনর্জন্ম গ্রহণ করেছে, সেই জন্য হয়তো এই জিনিসটা। আর এখানে হচ্ছে দা আই, ওই যে সংগঠন, এটার কথা বললাম, এটার কথা বলেছে। তো প্রচুর ভালো লেগেছে আমার কাছে, মানে জাস্ট বললাম যে মেয়েটাকে একটু বয়স্ক মনে হয়েছে, জানি না মানে যে এঁকেছে মানে চেহারাটা বয়স্ক লাগছে, চেহারাটা হয়তো আর একটু সুন্দর করলে আমার ভালো লাগতো। হ্যাঁ, এখন বলতে পারবে যে আমি কি এখানে বর্ণ বৈষম্য মান কোনো বৈষম্য করছি, সুন্দর অসুন্দর না, আসলে অ্যাকচুয়ালি এটা কেন বলছি, শৈল্পীর বর্ণনায় দেওয়া হয়েছে এমন ভাবে যে শৈল্পী অসম্ভব সুন্দর একটা মেয়ে, তাহলে তার তো সেরকম ভাবেই তাকে বানানো উচিত ছিল আমার মনে হয়েছে। এমনিতে আমি বলবো খারাপ না, প্রচুরটা ভালোই আছে। তো এই ছিল শৈল্পীর রিভিউ। তা এই বইটা আসলে অনেকদিন আগে থেকে আমার পড়ার ইচ্ছা ছিল, তো অবশেষে আমি পড়েছি। আমি বলবো যে প্রথম যারা রোমান্টিক বই পছন্দ করে না তাদের কাছে হয়তো প্রথম 200 পেজ একটু বোরিং লাগবে, আর যারা পছন্দ করেন তাদের তো ওটাতে সমস্যা হবে না, কিন্তু পরে গিয়ে কিন্তু অনেক মজা, পরে গিয়ে আসলে কাহিনীটা সুন্দরভাবে এগিয়েছে। হ্যাঁ, কিছু জায়গায় হয়তো আপনার কাছে ন্যাকামি মনে হতে পারে, যেমন আমার কাছেও মনে হয়েছে, কিন্তু এছাড়া কিন্তু কাহিনীটা সুন্দর, কারণ লেখিকা অনেক কিছু কিন্তু এখানে উঠে এনেছেন এবং আমার কাছে খুব ভালো লেগেছে। আমি রিকমেন্ড করব যে যারা বিশেষ করে ফ্যান্টাসি মিথোলজিক্যাল ফ্যান্টাসি পড়তে পছন্দ করেন তারা এই বইটা পড়ে দেখতে পারেন। তো দারুণ একটা বই রিভিউতে আমি দিয়ে দিলাম, এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটি এগিয়ে যাবে, আর আমি আরো ভালো ভালো সুন্দর সুন্দর রিভিউ নিয়ে আসার জন্য চেষ্টা করব। আহ 2 হাতে মেহেদি দিয়েছি হয়তো এই জন্য হাতটা বেশি নাড়াচ্ছি। আসলে কি হয়, মেহেদি দিলে একটু হাত নাড়াতে মানে ভালো লাগে, মানে মজা লাগে। আসলে এটার সাথে একটা মিল আছে, যখন শৈল্পীর আমি ভাবলাম যে আহ শৈল্পীর রিভিউটা দেই, কারণ আমার কাছে মনে হয়েছে কি সেরকম ভাবে একটু করা উচিত। হ্যাঁ, মেহেদির কথা কখনোই বলা হয়নি যে শৈল্পী মেহেদি দিয়েছে, কিন্তু শৈল্পী যেরকম বর্ণনা করা হয়েছে শৈল্পীর ব্যাপারে, তো আমার মনে হয়েছে কি তাকে একটু সেভাবে উপস্থাপন করি, সুন্দরী একটা বিষণ্ণ চোখের বালিকা। হ্যাঁ, আমি নিজে তো আর অতটা সুন্দর না। হ্যাঁ, কিন্তু চেষ্টা করেছি যে ওইরকম মানে একটা বা মিশরীয় বা বাংলাদেশি মানে মিশেলে একটা কিছু করতে। হ্যাঁ, যেমন এই হয়তো সাজটা মিশরীয়দের মতো হয়েছে, কিন্তু এইটা তো বাংলাদেশি বাঙালি মেয়ের প্রতীক মেহেদি, ঠিক না? তো এই জিনিসটাই আর কি, সেজন্যই মানে আমার কাছে এই কাহিনীটার মধ্যে আমি এই জিনিসটা পেয়েছি আর কি, যে মিশরীয় আর বাংলাদেশিদের মধ্যে যে একটা মানে দুইটা মিক্স করা যে জিনিসটা, এই জিনিসটা এখানে এসেছে, এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। আর হ্যাঁ,
আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমি আবারও ফিরে আসব আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।